ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 এর ই ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগতম। আমি অর্গানিক কেমিস্ট্রিতে ছিলাম। তো আজকের অর্গানিক কেমিস্ট্রি আরেকটি শাখা কেমিস্ট্রি, সেটা স্টিরিও কেমিস্ট্রি। তো এই স্টিরিও কেমিস্ট্রির কেন আমি পড়ানো শুরু করেছিলাম হ্যালো অ্যালকেনস নিয়ে। হ্যালো অ্যালকেনের সাবস্টিটিউশন বিক্রিয়ায় SN1 এবং SN2 বিক্রিয়াজাত পদার্থের ত্রিমাত্রিক বিন্যাস জানতে গেলে কিন্তু স্টিরিও কেমিস্ট্রি এবং অপটিক্যাল আইসোমার সে সম্পর্কে তোমাদের লেভেলে কিছুটা ধারণা থাকা ভালো। ক্লাস 11এও তোমরা আলোকীয় সমাবয়তা অর্থাৎ অপটিক্যাল আইসোমার নিয়ে কিছু ধারণা পেয়েছো। আমি সেটাকে একটু রিক্যাপ করছি আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে স্টিরিও আইসোমার বা ত্রিমাত্রিক রসায়নে কি করা হয় এবং অপটিক্যাল আইসোমার কারা, সে নিয়ে আলোকপাত করতে চলেছি আলোকীয় সমাবয়তা নিয়ে। প্রথমে বলে রাখি, এই আলোকীয় সমাবয়তা শুধুমাত্র জৈব যৌগ দেখায় না, জটিল যৌগ বা কমপ্লেক্স ইনঅর্গানিক কম্পাউন্ডও কিন্তু এই আলোকীয় সমাবয়তা বা আলোকীয় আইসোমার ওদের ক্ষেত্রেও ঘটে থাকে। অর্থাৎ আলোকীয় আইসোমার কারা হবে, কি করে বুঝবো এটা আলোকীয় সক্রিয়, সেটা নিয়ে বলার চেষ্টা করছি। অবশ্যই মন দিয়ে শুনবে। প্রথমেই আমি ধারণা দেব প্লেন পোলারাইজড লাইট, সমতল সমবর্তিত আলো কি, এর রেসপেক্টে কিন্তু আলোকীয় সমবায়তাকে নিশ্চিত করা হয় কোনটি আলোকীয় সমবায় আর কোনটি আলোকীয় সমবায়তা নয়। এই আলোক রশ্মির সাহায্যে কিন্তু প্লেন পোলারাইজড লাইট, আমরা জানি সাধারণ আলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মিশ্রণ। আমরা সাদা আলো 7টি বর্ণের মিশ্রণ জানি। এখন এই সাধারণ আলোকে যখন নিকল প্রিজম কি না, ক্যালসিয়াম কার্বনেটের বিশেষভাবে তৈরি কেলাস, সেই কেলাস কি করে না, ওই কেলাসের ভেতর দিয়ে আলোক রশ্মি চালনা করলে প্রিজমের মতো আচরণ করবে। আলোক রশ্মির যে বিভিন্ন তলে স্পন্দিত হয়, যখন একটা আলোক রশ্মি অগ্রসর হয় তার কিন্তু এই একটা তল অর্থাৎ আর একটা তল পাবো, যেটাকে আমরা বলতে পারি সামনে ও পিছনে আর একটা তল, এইরূপ ভাবেও স্পন্দিত হয়। অর্থাৎ 90 ডিগ্রি কোণে কিন্তু প্রত্যেকটি তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি স্পন্দিত হয়ে সরল রেখায় অগ্রসর হয়। একটি আলোক উৎস থেকে এইরূপ অসংখ্য রশ্মি, প্রত্যেকটির এরূপ কম্পাঙ্ক আছে একটা সমকৌণিক ভাবে। তা সেই উৎস থেকে একটি আলোক রশ্মি অর্থাৎ একটি রশ্মিকে পাওয়ার জন্য এই নিকেল প্রিজম ব্যবহার করা হয়। সেটার কাজ কি, নিকেল প্রিজম তাহলে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আলো থেকে একটি তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটা সমতলে অগ্রসর হয়, প্লেনে অগ্রসর সেই একটা রশ্মিকে নির্দিষ্ট করে চালনা করতে পারে। সেই যে আলোক রশ্মি একই একটা সমতলে থাকবে এবং তার উপাংশ একটা পাবো, তাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট। কোন যন্ত্রের ভেতর দিয়ে আলোক রশ্মি পাঠালে হয় না, নিকেল প্রিজমের ভেতর দিয়ে পাঠাতে হয়। এই প্লেন পোলারাইজড লাইটকে যদি আমরা কোন যৌগের ভিতর দিয়ে পাঠাই, সেই যৌগ যদি তরল অবস্থায় থাকে বা তার দ্রবণ করে পাঠানো হয়, এই প্লেন পোলারাইজ
সমতল সমবর্তী আলোককে ওই যৌগের তরল অবস্থা যদি আবর্তন বা বিক্ষিপ্ত করতে পারে, অর্থাৎ যে প্লেনে ওরা স্পন্দিত হয়েছিল সেই প্লেন থেকে যদি বিক্ষেপ করতে পারে, তখন তাকে আমরা বলি আলোক সক্রিয় যৌগ। এবং এই ধর্মকে বলা হয় আলোক সক্রিয়তা, অপটিক্যাল অ্যাক্টিভিটি। আর যে যৌগ প্রদর্শন করে তাকে বলা হয় অপটিক্যাল আইসোমার। এই অপটিক্যাল আইসোমার যারা হয় বা যারা হয় না, কি করে বুঝবো? না, তাদের জন্য একটা বিশেষ ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, একটা যন্ত্র আছে। সেই যন্ত্রে ওই যৌগকে নিয়ে, অর্থাৎ যৌগের তরল অবস্থা বা দ্রবীভূত অবস্থা নিয়ে অ্যানালিসিস করা হয়। সেই যৌগটার নাম হলো কি? পোলারিমিটার। আমি পোলারিমিটার যন্ত্রে একটা সাধারণ স্কেচ বোর্ডে তুলে ধরেছি। কি আছে একটু বলে নি। আলোক উৎস, বাল্ব। সাধারণত এখানে সোডিয়াম ডিলাইট থেকে আলোটাকে নেওয়া, উত্তপ্ত সোডিয়াম থেকে। সেখান থেকে যে আলোর রশ্মি নির্গত হচ্ছে তার বিভিন্ন উপাংশ থাকে, অনেকগুলো তরঙ্গদৈর্ঘ্যে আলো নিঃসৃত হচ্ছে। সেই আলোকে আমরা কি করেছে, নিকল প্রিজমের ভেতর দিয়ে চালনা করলে একটি সমতলে তড়িৎচুম্বকীয় রশ্মি নির্গত হবে। এরূপ একটি রশ্মি নিকেল প্রিজম থেকে নির্গত হলো। ওকে কোথায় ফেলা হচ্ছে? না, ওই যন্ত্রের মধ্যে একটি টিউব আছে, কাঁচের তৈরি টিউব। সেই টিউবের ভিতরে কি দেওয়া আছে? তরল বা দ্রবীভূত যে যৌগটি আলোক সক্রিয় কি আলোক সক্রিয় নয় তা পরীক্ষা করব, সেটা এখানে নেওয়া হয়। আলোক রশ্মি এর ভিতর দিয়ে যায়, গিয়ে আবার একটি নিকেল প্রিজমে পড়ে। তারপর এদিকে আমাদের চোখ থাকে, চোখে আমরা দেখি যে আলোক রশ্মি আসছে, তার আবর্তন বা বিচ্যুতি ঘটছে কিনা। আলোক রশ্মিটা এইভাবে যাচ্ছে, যে তলে ছিল দেখা যাবে আলোক রশ্মি যে তলে যাচ্ছে, যদি এটি আলোক সক্রিয় যৌগ হয় তার একটি আবর্তন ঘটবে। হয় দক্ষিণ দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আমাদের চোখে দেখতে পাবো, হয় ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন হচ্ছে। যদি আবর্তন হয় তখনই বলবো যে এই যৌগটি আলোক সক্রিয় যৌগ বা অপটিক্যালি অ্যাক্টিভ একটি যৌগ। সে অজৈব হতে পারে, জৈব হতে পারে। আমাদের এখানে জৈব যৌগ নিয়েই আমরা এগোবো। চোখে আমরা দেখতে পাবো, তার যদি আবর্তন হয় সেটি অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর এই কত ডিগ্রি কোণে আবর্তিত হচ্ছে তাকে আলফা দ্বারা সূচিত করা হয়। দক্ষিণাবর্তী বা বামাবর্তী হলে ঠিক আলফা, অর্থাৎ কত ডিগ্রি যদি সমতলে থাকে, যে আবর্তন থাকে সেটাকে 0 ডিগ্রি ধরা হয়। তার ডান দিকে হলে ধনাত্মক আর বাম দিকে হলে ঋণাত্মক কোণ দ্বারা তাকে আমরা আবর্তনটাকে সূচিত করি। তাহলে অপটিক্যাল অ্যাক্টিভ যৌগের ভেতর দিয়ে যদি প্লেন পোলারাইজড লাইট পাস করানো হয়, তাহলে সেই প্লেন পোলারাইজড লাইটকে আবর্তন করে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত করে সে অপটিক্যাল আইসোমার কিনা সেটা জানান দেয়। এই চোখে আমরা চোখটা রাখি যন্ত্রে, বুঝতে পারি রশ্মির কিন্তু বিক্ষেপণ ঘটছে। তাহলে আমরা পোলারিমিটার যন্ত্রের দ্বারা একটি যৌগ আলোক সক্রিয় কি আলোক সক্রিয় নয় সেটা আমরা সহজেই তাহলে বুঝতে পারি। এবার আসি পোলারিমিটার যন্ত্র জানলাম, ডেক্সট্রোরোটারি ও লিভোরোটারি কি এখনই বললাম যে অপটিক্যাল যৌগ হবে যদি আলো আবর্তন করতে পারে প্লেন পোলারাইজড লাইটকে। যে সমস্ত যৌগ প্লেন পোলারাইজড লাইটকে ঘড়ির কাঁটার দিকে বা দক্ষিণ দিকে আবর্তিত করতে পারে, যে প্লেনে যায় সেই প্লেন থেকে ঘড়ির কাঁটার দিকে যদি আবর্তন করিয়ে দেয়, প্লেনের যে চেঞ্জ ঘটিয়ে দেয়, তখন তাকে বলা হয় ডেক্সট্রোরোটেটরি বলা হয়। কি বলা হয়? ডেক্সট্রোরোটেটরি আলোকীয় সমাবয়ব বলা হয়। সেটাকে স্মল ডি এবং প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। একটি উদাহরণ দিই,
আমরা এই সংকেতটা জেনে রাখো, এটাকে বলে ল্যাকটিক অ্যাসিড। কি বলে? ল্যাকটিক অ্যাসিড। এই অধ্যায়ে আমি বেশ কিছু ইংলিশ টার্ম বলবো, ইংলিশটা সবচেয়ে বেশি চলে। এটা ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু একে বলে প্লাস বা ডি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড একটি আলোক সক্রিয় যৌগ। কেন হয় না, প্লেন পোলারাইজড লাইটকেও বিক্ষেপ করতে পারে। কোন দিকে বিক্ষেপ করে না, প্লাস মানে ধনাত্মক দিকে, তাকে ডি দ্বারা, স্মল ডি দ্বারা তাদেরকে সূচিত করা হয়। তাহলে এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু একটি আলোক সমাবয়ী যৌগ, ডেক্সট্রোরোটেটরি হয়ে থাকে। আবার এই ল্যাকটিক অ্যাসিডের আরেকটি আইসোমার এই যৌগটি, এখানেও দেখো এই কার্বন অ্যাটম সেন্টারে আছে, চারটে হ্যান্ডে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, আমি কারণটা পরে বলবো। এটাও কিন্তু প্লেন পোলারাইজডকে রোটেট করতে পারে ধনাত্মক দিকে। ল্যাকটিক অ্যাসিডের এইরূপ একটা বিন্যাস, সেও কি করতে পারে, আলোককে আবর্তন করাতে পারে প্লেন পোলারাইজড লাইটকে। কোন দিকে না, ঋণাত্মক দিকে। তাকে এর বলা হয় লিভোরোটেটরি। অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডের দুটি আলোকীয় সমাবয়ব দেখা যায়। একটাকে বলা হয় ডি প্লাস ল্যাকটিক অ্যাসিড, আর একটা কি এল মাইনাস ল্যাকটিক অ্যাসিড। দুটোই হলো ল্যাকটিক অ্যাসিডের আলোকীয় সমাবয়ব, ডেক্সট্রোরোটেটরি, লিভোরোটেটরি। অর্থাৎ যারা ডান দিকে আলো রশ্মি আবর্তন করতে পারে তারা হলো ডেক্সট্রোরোটেটরি, আর যারা বাম দিকে আবর্তন করতে পারে তাদেরকে বলা লিভোরোটেটরি। তাহলে আমরা আলোকীয় সমাবয়ব প্লেন পোলারাইজড লাইটের বিক্ষেপণের নিরিখে, তার আবর্তনের নিরিখে আমরা দুভাবে করতে পারি। একটাকে বলে ডেক্সট্রোরোটেটরি, আরটা হচ্ছে লিভোরোটেটরি। এবার আমরা চলে আসবো যে কারা আলোকীয় সমাবয়, কারা দেখাচ্ছে, অর্থাৎ কোন সকল অণু এই আলোকীয় সমাবয়তা দেখাবে, তার বিন্যাসের কি প্রয়োজনীয়তা থাকলে তারা আলোকীয় সমাবয়ব হয়। সবাই তো দেখাচ্ছে না, তাহলে কিছু কিছু যৌগ দেখায়, কিছু কিছু যৌগ দেখায় না। ল্যাকটিক অ্যাসিড দেখায়। আমি যদি এখানে মিথাইল, এখানে আরো একটা যৌগ নিলাম, এই যৌগটা CH3, এখানেও কার্বন আছে, চারটে হ্যান্ডে চারটে অ্যাটম বা গ্রুপ আছে। একে যদি প্লেন পোলারাইজ লাইট এর ভিতর দিয়ে পাস করানো হয়, এ কোনরূপ আবর্তন করবে না। প্রশ্ন সেখানে অ্যারাইজ করলো, তাহলে কেন করছে না? ল্যাকটিক অ্যাসিড করতে পারলো, তাহলে মিথাইল ইথেন, আমি এটাকে, এটা মিথাইল নয়, এটা ইথেন দিয়েছি, এখানে যদি একটা ক্লোরিন দিলাম কি হবে? CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড। এও কিন্তু প্লেন পোলারাইজড লাইটকে আবর্তন করতে পারবে না, অর্থাৎ আলোক সক্রিয় হবে না। তাহলে কারা হবে? বিজ্ঞানী এলিয়েল এই সম্পর্কে একটি তত্ত্ব দিলেন এবং প্রামাণ্য পরীক্ষালব্ধ তত্ত্ব। তার মূলে কি আছে না, sp3 কার্বন, অর্থাৎ যে কার্বন sp3 সংকরায়িত, অর্থাৎ যার চারটে হ্যান্ড আছে, এই চারটে হ্যান্ডে যদি দেখা যায় চারটে ডিফারেন্ট গ্রুপ থাকে, অর্থাৎ এই কার্বনের যে চারটে হ্যান্ড, অর্থাৎ চারটে বাহু সমজীব বন্ধন দিয়ে থাকে, A B স্মল c d, এইরূপ যদি গ্রুপ থাকে দেখা যাচ্ছে, অর্থাৎ A B C D এখানে প্রতীকী দিয়েছি, ভিন্ন ভিন্ন যদি অ্যাটম বা কোনো গ্রুপ অর্থাৎ কার্যকরী মূলক যদি থাকে, তাহলে কিন্তু এই যৌগগুলি আলোকীয় সমাবয়ব হয়ে থাকে। A B C D টাইপের, A C কার্বনের সঙ্গে A B C D চারটে ভিন্ন অ্যাটম বা গ্রুপ থাকলে কিন্তু আলোকীয় সমাবয়ব হয়ে থাকে। তার ভিত্তিতেই অণুগুলোকে, জৈব বা অজৈব অণুকে দুভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় অ্যাসিমেট্রিক বা কাইরাল মলিকিউল, আর একটাকে বলা হয় সিমেট্রিক বা এক কাইরাল মলিকিউল। অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম মলিকিউল, অপ্রতিসম
অণু, অপ্রতিসম অণুই এখুনি যার কথা বললাম এ বি সি ডি টাইপের যদি হয় সেটা অপ্রতিসম অণু হবে। অর্থাৎ কার্বন অ্যাটমের, কেন্দ্রীয় কার্বন অ্যাটমের sp3 সংকরায়িত কার্বন অ্যাটমের চারটি বাহু বা চারটি সমযোজ্যতায় যদি চারটে ভিন্ন ভিন্ন অ্যাটম বা মূলক যুক্ত থাকে তখন তাকে অপ্রতিসম অণু বলবো। এবং এই অপ্রতিসম অণুগুলো প্লেন পোলারাইজড লাইটকে কি করতে পারে না আবর্তন করতে, হয় দক্ষিণ দিকে নয় বাম দিকে, ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা কোন দিকে হবে সেটা পরীক্ষালব্ধ ফল ছাড়া বলা যায় না। সুতরাং পরীক্ষালব্ধ ফল দিয়ে সেটা আলোক সক্রিয় ল্যাবরেটরি অর ডেক্সট্রোটরি সেটা চিহ্নিত করা হয়। কিন্তু কারা হবে না অবশ্যই তাদের মধ্যে এই শর্তটা মানতে হবে যে তারা সেন্ট্রাল অ্যাটমের চারিদিকে চারটে ভিন্ন অ্যাটম থাকতে হবে এবং গ্রুপ থাকতে হবে। আর একটি বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হলো কি না অবশ্যই সেই যৌগে দর্পণ প্রতিবিম্ব নন সুপার ইম্পসিবল হতে হবে। অর্থাৎ তার যে দর্পণ, যদি সেই যৌগের সামনে যদি দর্পণ ধরা হয় তার যে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বের সঙ্গে যে অণুর প্রতিবিম্ব হয়েছে যেন তার উপরিপাতন বা সুপার ইম্পসিবল না ঘটে, সুপার ইম্পোজ যেন না হয়। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের মডেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখো এই অণুটা সেন্ট্রাল অ্যাটম কার্বন, এগুলোকে হাইড্রোজেন, এটা কি অণু হয়? এটা হচ্ছে মিথেন অণু। এটা মিথেন অণু। তাহলে এই মিথেন অণুর চারটে হ্যান্ডে চারটে হাইড্রোজেন আছে, মাঝে কার্বন অ্যাটম। এখন এই মিথেন অণুকে যদি আমরা প্লেন পোলারাইজড লাইট পাস করি, এখনি যা বললাম শর্ত অনুযায়ী এ কিন্তু আলোক সক্রিয় হবে না, চারটে ডিফারেন্ট গ্রুপ নেই এবং যন্ত্রেও দেখা গেছে প্লেন পোলারাইজড লাইটকে বিক্ষেপ করতে পারে না। এবার দেখা যাক একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে মনে করো এটা ক্লোরিন অ্যাটম যুক্ত হয়ে গেল। যৌগের নাম কি হলো না মিথাইল ক্লোরাইড। এখানেও কিন্তু sp3 সংকর কার্বন থাকা সত্ত্বেও এও কিন্তু আলোক সক্রিয় হবে না, কারণ এর চারটি যে বন্ডেড গ্রুপ বা অ্যাটম আলাদা নয়, একই, এও আলোক সক্রিয় নয়। আরেকটি যৌগ আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখো এই একটা যৌগ, কাল্পনিক যৌগ, কার্বন অ্যাটম, তার চারটি হ্যান্ডে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটম আছে। এটা অ্যাটমিক একটা মলিকুলার মডেল হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে এই চারটি যদি গ্রুপ থাকে এর কি হওয়া উচিত? আলোক সক্রিয় হওয়া উচিত। অবশ্যই এটি একটি আলোক সক্রিয় জৈব যৌগ, কেন চারটে ডিফারেন্ট কালার দিয়ে বোঝাতে চাইছি ডিফারেন্ট অ্যাটম অথবা গ্রুপ যুক্ত আছে। আবার একটা যৌগ তুলে ধরলাম তোমাদের সামনে, সব একই মনে হচ্ছে, স্যার দুটো তো একই যৌগ, এই দুটো তো একই যৌগ মনে হচ্ছে, কিন্তু না, এগুলো কিন্তু একই যৌগ নয়। একই যৌগ নয় বলতে এই নিরিখে এদের কিন্তু এই কার্বন অ্যাটমের চারিদিকে চারটি গ্রুপের শূন্য এর বিন্যাস বা যাকে ইংলিশে বলা হয় কনফিগারেশনের আলাদা আছে। ফলে এটিও আলোক সক্রিয় যৌগ, এবং এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে না পরস্পরকে বলা হবে অপটিক্যাল আইসোমার বা আলোকীয় সমাবয়বতা। কারণ কি? কারণটা আমি দর্পণ প্রতিবিম্ব একটা কথা বলেছিলাম, সেই এটা দুটোই কিন্তু অপ্রতিসম অণু। এবার এরা দর্পণ প্রতিবিম্ব কি দর্পণ প্রতিবিম্ব নয় সেটা আমি তোমাদের একটু হাতে নাতে দেখিয়ে দিচ্ছি।
দেখো এই দুটো অণু কথা বললাম, দুটোই কিন্তু একই অণু, দুটোর আণবিক সংকেত একই, গঠন সংকেত একই। তাহলে সাধারণ যে আমরা জিওমেট্রিক্যাল আইসোমার শিখেছিলাম তা নয় কিন্তু এরা, তার মধ্যে পড়বে না, কারণ গঠন সংকেত কিন্তু একই হচ্ছে। আলোকীয় আইসোমার হওয়ার প্রাথমিক শর্ত হলো চারটি গ্রুপ আলাদা হবে, দ্বিতীয় শর্ত হতে হবে না নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ যদি একে অপরের হয়ে থাকে তবে সে দুটোকে পরস্পর বলবো কি অপটিক্যাল আইসোমার। একটা আয়না নিলাম, দেখো এই আয়নাটার সামনে এই অণুটা ধরলাম, অবশ্যই দেখতে পাচ্ছ এর যে ইমেজ আমরা পাচ্ছি আয়নাতে, এর ইমেজটা যে আয়নাতে পাচ্ছি, ঠিক আমি যদি এই পাশে একটা অণু বের করছি, দেখো ঠিক এর ইমেজ আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই ইমেজ আর পাশে এই অণুটা ধরলাম, দেখো দুটোই কিন্তু একই দাঁড়াচ্ছে, তাই তো? একই দাঁড়াচ্ছে। দেখো এর ইমেজ যা আমরা আয়নায় পাচ্ছি, ঠিক এই যে অণুটা এটাই কিন্তু তার প্রতিবিম্ব। সুতরাং আমরা বলতে পারি এই দুটো পরস্পর কি না অপটিক্যাল আইসোমার। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? এখন একটা বিষয় আছে, দেখো তাহলে পরস্পর পরস্পর অপটিক্যাল আইসোমার, নন সুপার ইম্পসিবল ব্যাপারটা কি স্কেচে আঁকলে কিন্তু সহজে তোমরা বুঝতে পারবে না। এবার তোমাদের ইম্পোজ হয় কিনা, অর্থাৎ একটিকে আরেকটির উপর আনলে উপরিপাতন ঘটে কিনা সেটা আমরা দেখি। দেখো এইটাকে যদি আমি এই অ্যাটম আর এই অ্যাটমটা মেলাতে চাইছি, এই দুটো মিলে গেল, এই দুটো মিললো, কিন্তু দেখো এই দুটো কিন্তু মিলছে না, এখানে ব্লু রেড, এখানেও ব্লু রেড, এই দুটো মিললেও সামগ্রিকভাবে অণুটি কিন্তু উপরিপাতন যোগ্য বা নন সুপার ইম্পসিবল হয়েছে, উপরিপাতন হয়নি। তাই বলা হয় এই দুটো অণু হলো, এই দুটো হলো পরস্পর পরস্পরের আলোকীয় সমাবয়ব বা আলোকীয় আইসোমার, যাদের মধ্যে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ তৈরি হয়েছিল। এইবার দেখা একটা জিনিস দেখাই, আমি চেঞ্জ করে দিলাম, একটু চেঞ্জ করছি, এই লালের জায়গায় আমি লালের জায়গায় কি করলাম, এই ব্লুটাকে দিলাম, এবং যেখানে ব্লু অ্যাটমটি, যেখানে রেড অ্যাটম বা মূলকটা ছিল ওখানে ব্লু দিলাম। এখন দেখে মনে হচ্ছে স্যার সেই তো একই থেকে গেছে, একই, পার্থক্য কি? তাহলে এই দুটো কি পরস্পর আইসোমার? এবার আবার একবার টেস্ট করে দেখি মিরর ইমেজ কি বলে। আমি ব্লুটাকে ইয়েলোটাকে সামনে রাখলাম, এর মিরর ইমেজ নিচ্ছি, এখানে শুধু চেঞ্জ করেছি একটা মলিকুলের দুটো গ্রুপকে তার শূন্য বিন্যাস, এদেরকে বলা হয় শূন্য বিন্যাস, সেন্ট্রাল অ্যাটমের চারদিকে এই গ্রুপ বা অ্যাটমগুলো বিন্যস্ত হয়ে আছে, কনফিগারেশনে আছে, তাদেরকে বিন্যাস একটু চেঞ্জ করে দিলাম। এই বিন্যাসের নিরিখেই কিন্তু অপটিক্যাল আইসোমার তৈরি হয়। এই বিন্যাস দেখতে পাচ্ছি। এখন দেখো আমরা এটাকে যদি মিরর ইমেজ, একে আমি ইয়েলোটাকে ইয়েলো দিকে নিয়ে এলাম, হচ্ছে কি মিরর ইমেজ হচ্ছে? দেখো অবশ্যই মিরর ইমেজ হচ্ছে না, কেননা এই ইমেজে দেখো ব্লুটা এইদিকে আছে, কিন্তু এখানে কোন দিকে পাচ্ছি ব্লু, উল্টো দিকে, মিলছে না, মিরর ইমেজ কিন্তু হচ্ছে না, এইটা এর মিরর ইমেজ হলো না। তাহলে এই দুটো পরস্পর আইসোমার নয়, তবে কি একই তো অণু, একই গঠন, স্ট্রাকচার একই, মলিকুলার ফর্মুলাও একই, তাহলে এদের মধ্যে ব্যাপারটা কি হলো না এই দুটো হচ্ছে একই অণু। দেখো এবার উপরিপাত সুপার ইম্পোজ হয় কিনা এবার দেখে নাও, একটিকে আরেকটির উপর নিয়ে এসে আমি বসাচ্ছি, দেখো পরস্পর সুপার ইম্পোজ হয়ে গেল, হলুদের দিকে হলুদ, রেডের দিকে রেড, ব্লুর দিকে ব্লু,
আর গ্রিনের দিকে গ্রিন, অর্থাৎ এটা সুপার ইম্পোজ হয়ে গেল। অর্থাৎ এই দুটো অণু কিন্তু একই অণু, পরস্পরের আইসোমার নয়। সরি, এই দুটো অণু কিন্তু আলাদা অণু নয়, এই দুটো কিন্তু একই অণু। অর্থাৎ শুধুমাত্র একটা দুটো অ্যাটাচমেন্টের চেঞ্জ করে দিলে তারা কিন্তু আইসোমার যদি থাকে আইডেন্টিক্যাল হয়ে যাবে, আর আইডেন্টিক্যাল যদি থাকে আইসোমারে রূপান্তর হয়ে যাবে। গ্রুপের চেঞ্জ করলে দুটো গ্রুপের বিন্যাস, সেন্ট্রাল অ্যাটমের চারিদিকে তার বিন্যাসের পরিবর্তনের সাপেক্ষে তারা কিন্তু কখনো আইসোমার হতে পারে, কখনো আইডেন্টিক্যাল হতে পারে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। সুপার ইম্পসিবল কি, নন সুপার ইম্পসিবল কি। এবার চলে আসি অ্যাসিমেট্রিকটা। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, যাকে বলে কাইরাল মলিকিউল বলা হয়। এই কাইরাল কথাটা এলো থেকে, অ্যাসিমেট্রিক অপ্রতিসম সেন্টার যদি থাকে এই অ্যাটমটাকে বলে কাইরাল অ্যাটম বলা হয়, যার চারটে হ্যান্ডে ডিফারেন্ট গ্রুপ থাকে, তাই কাইরাল মলিকিউল বলে। কাইরালিটির শর্ত ওই হবে, নন সুপার ইম্পসিবল হতে হবে, আর কি হতে হবে, চারটে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। আর কি হতে হবে এটা তোমাদের লেভেলের নয়, তবু তোমাদের একটু বলে রাখি, অণুগুলোর মধ্যে প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিভ এক্সিস অফ সিমেট্রি থাকা চলবে না। সিমেট্রি থাকলে কিন্তু অ্যাসিমেট্রিক মলিকিউল হবে না, তারা হয়ে যাবে সিমেট্রিক বা কাইরাল মলিকিউলে রূপান্তরিত হয়ে যাবে। তখন কিন্তু সেটা আলোক সক্রিয় যৌগ হবে না। অর্থাৎ এটা দেখিয়েছিলাম, এটা কিন্তু সিমেট্রিক নয়। যেমন কার্বনের চারটে হ্যান্ডে যদি আমরা চারটে ডিফারেন্ট গ্রুপ না থাকে, এটা একটা সিমেট্রিক মলিকিউল, আলোক সক্রিয় নয়, মিথাইল ক্লোরাইড। আবার প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি যদি থাকে মলিকিউলের মধ্যে, সেটাও কিন্তু এককাইরাল বা সিমেট্রিক মলিকিউলে রূপান্তরিত হয়, সেটা কিন্তু আলোক সক্রিয় যৌগরূপে পরিগণিত হয় না। তাহলে আমরা জানলাম সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক মলিকিউল। এবার একটা উদাহরণ দিয়ে দিই কি ঘটছে মিরার ইমেজে। আমি ল্যাকটিক অ্যাসিডে আছি, ল্যাকটিক অ্যাসিডে আচ্ছা, আমি 3 ডাইমেনশন স্ট্রাকচার দেওয়ার দরকার নেই। আচ্ছা, প্রথমে 3 ডাইমেনশনটা দিই। 3 ডাইমেনশন স্ট্রাকচারে কাকে বলে সেটা পরে আবার একবার নেব আমি তোমাদের ক্লাস। হাইড্রোজেন, এখানে মিথাইল গ্রুপ। নরমালি এই স্ট্রাকচারটাকে একে যদি একটা মিরর এখানে ধরা হয়, আয়না দর্পণ যদি না হয়, এর মিরর ইমেজটা কি হয়েছিল এখনই আমি দেখালাম মডেলের সাহায্যে। অর্থাৎ এই লাল, নীল, সবুজ আর ব্লু দিয়ে ল্যাকটিক অ্যাসিড, এইটা হচ্ছে সামনের দিক, এটা আমার দিকে আছে। এই দুটো এই প্লেনে আছে, অর্থাৎ এই অ্যাসিড গ্রুপ এবং OH গ্রুপ এই প্লেনেই আছে, অর্থাৎ এই বোর্ডের প্লেনে আছে। এই ডট ডট যেটা আছে, অর্থাৎ অনুরাগে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, ভাবার চেষ্টা করো, এটা প্লেনে আছে। কোনটা? এই দুটো গ্রুপ প্লেনে, এই ইয়েলোটা এই গ্রুপ, এইটা হলো OH বড় গ্রুপ অ্যাসিড গ্রুপ, এই যে লাল দেখছি সেটা পিছন দিকে H গ্রুপ। অর্থাৎ এইভাবে অনুরাগে যদি আমরা রিপ্রেজেন্ট করি, এইভাবে অনুরাগে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে কি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার বা OH ফর্মুলা দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। সামনে যেটা আছে মিথাইল গ্রুপ, পিছন দিকে যেটা আছে ডট ডট দিয়ে করেছি হাইড্রোজেন গ্রুপ, এইটা আছে OH আর উপরে অ্যাসিড গ্রুপ। ঠিক এর তাহলে মিরর ইমেজ কি হবে? এখানে যে আয়না ধরা হয়, এখানে যদি আমরা দর্পণ রাখি, এটা দর্পণ রাখলে এর মিরর ইমেজটা কি হবে? দেখো, ঠিক দর্পণের যদি রাখা হয়, তার দর্পণের যে প্রতিবিম্ব আমরা পাবো, ঠিক এইভাবে এখানে CH3 এবং H। ঠিক এই অণুটা যদি আমরা এরূপ থাকে,
অনুরূপভাবে আমরা এর দেখো এইভাবে যদি বসাই, দুটো কিন্তু পরস্পরে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ তৈরি করছে, তাই এই দুটোকে আমরা বলতে পারি পরস্পরের অপটিক্যাল আইসোমার। তাহলে আমরা এই দুটোকে দেখো, এই যে থ্রি ডাইমেনশনাল মডেলটা করেছিলাম, সেই মডেল দিয়ে যদি আমরা একে এর উপর বসিয়ে দিই, উপর দিকে মিথাইল গ্রুপ যেটা মিথাইল গ্রুপ আছে উপর দিকে, ঠিক পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, আমি আয়না দিয়েও সেটা দেখিয়েছি। এই দুটোর মধ্যে তার সম্পর্ক কি হলো না, এইটাকে যদি আমরা ডি প্লাস ল্যাকটিক অ্যাসিড হয়, এটাকে বলবো ডি মাইনাস ল্যাকটিক অ্যাসিড। পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নন সুপার ইম্পসিবল অর্থাৎ উপরিপাতযোগ্য, নন সুপার ইম্পসিবলের বাংলা হচ্ছে উপরিপাতযোগ্য। পরস্পরের উপরিপাতযোগ্য নয়, সেটাও আমরা দেখিয়েছি। কখনোই এই দুটোকে উপরিপাত করতে পারবে না, যতই চেষ্টা করি না কেন। ইয়েলো দিকে ইয়েলো মেলা না, দেখো দুটো মিললেও আরেকটা মিলছে না, দুটো মিললেও আর এই দুটো এগুলো মিলছে না, ডিফারেন্ট গ্রুপ চলেছে, উপরিপাত সমপাতিত হচ্ছে না। তাহলে ল্যাকটিক অ্যাসিড একটি অ্যাসিমেট্রিক বা কাইরাল মলিকিউল, অপরদিকে মিথাইল ক্লোরাইড একটি সিমেট্রিক বা এক কাইরাল মলিকিউল, কেননা এরা আলোকীয় সমবায়ক নয়, প্লেন পোলারাইজড লাইটকে বিক্ষেপ করতে পারে না। আশা করি এটা পরিষ্কার বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা প্রতিসম অণু মধ্যে কে আলোক সমবায়ী গঠন তৈরি করে না, অপ্রতিসম বা এক কাইরাল মলিকিউল। যে কাইরাল কার্বন বলবো যার চারটে হ্যান্ডে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকে। এবার চলে আসি কাইরাল বা অ্যাসিমেট্রিক মলিকিউলের মধ্যে যে দুটো আইসোমার পেলাম, সেই দুটো আইসোমারের একটা নাম দেওয়া হয়, এটা হয়ে গেছে এনানসিওমার। অপ্রতিসম মলিকিউলগুলোর মধ্যে যে আইসোমার হয় পরস্পরের মধ্যে ত্রিমাত্রিক তলে বিন্যাসের কারণে, তাদের বলা হয় এনানসিওমার। এনানসিওমার কারা না, দুটো অণুর মধ্যে ত্রিমাত্রিক সমাবয়বতায় যদি দর্পণ প্রতিবিম্ব সম্পর্কিত থাকে এবং ওই দর্পণ প্রতিবিম্বগুলো যদি নন সুপার ইম্পসিবল হয়, তখন তাকে বলবো এনানসিওমার। এই ল্যাকটিক অ্যাসিড যেটা দেখালাম, এটাকে এবার ফিশার কনফিগারেশন দেখাচ্ছি। OH, এখানে দিলাম CH3H, দর্পণ OH, অ্যাসিড গ্রুপ উপরে, H টা ওদিকে সরে যাবে, CH3, এখানে দর্পণ। এই দুটোকে পরস্পরের কি বলা হবে? এই দুটোকে পরস্পরের কি বলা হবে? এনানসিওমার। কি সম্পর্ক আছে? দুটো অপটিক্যাল আইসোমারের মধ্যে যদি মিরর ইমেজ, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশন থাকে, দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক থাকে, তখন তাকে একটিকে আরেকটি কি বলবো? এনানসিওমার বলবো। হাজারো মৌলের আমরা উদাহরণ দিতে পারি যারা এই দর্পণ প্রতিবিম্ব গঠন করতে পারে। ল্যাকটিক অ্যাসিড ছেড়ে আরেকটি এনানসিওমার জোড়ের উদাহরণ দিচ্ছি, দেখো C2H5 ব্রোমিন CH3H, এর নাম কি না 2 ব্রোমো বিউটেন, চারটে 2 ব্রোমো বিউটেন। এটাও কিন্তু এই সেন্টার, এই কার্বন অ্যাটমটা কিন্তু কাইরাল কার্বন। কেন না এর চারটে হ্যান্ডে চারটে ডিফারেন্ট, এটা ইথাইল গ্রুপ, ব্রোমিন গ্রুপ, মিথাইল গ্রুপ, হাইড্রোজেন গ্রুপ, ডিফারেন্ট গ্রুপ আছে। এটা একটি কাইরাল সেন্টার। এটাও অপটিক্যাল আইসোমার, প্লেন পোলারাইজড লাইটকে আবর্তন করতে পারবে। তাহলে এরও কি পাবো? দর্পণ প্রতিবিম্ব পাবো। ঠিক এর দর্পণ প্রতিবিম্ব আমরা BrH C2H5 CH3 দর্পণ। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক? কি এই দুটোর মধ্যে সম্পর্ক পরস্পরের এনানসিওমার। এদেরকে বলা হয় এনানসিওমার, দর্পণ প্রতিবিম্ব। একটি আলোকীয় আইসোমারের দর্পণ প্রতিবিম্ব হয় তার এনানসিওমার। এবার চলে আসি আরেকটি, অর্থাৎ ত্রিমাত্রিক তলে বিন্যস্ত অণুর আলোকীয় সমাবয়বের আরেকটি সম্পর্ক, তাকে বলে ডায়াস্টিরিওমার।
ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার কাদের বলবো না, একটি কাইরাল সেন্টার একটি অণু থাকলে কিন্তু ডায়াস্টেরিওমার তৈরি হয় না, একাধিক যদি কাইরাল সেন্টার থাকে, অর্থাৎ একটি অণুর মধ্যে যদি দুই বা তার বেশি সংখ্যক কার্বন পরমাণু অপ্রতিসম হয় তখনই কিন্তু ডায়াস্টেরিওমার তৈরি। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই অণুটা দেখো CH3, এটা দিলাম C2H5, এখানে ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন না নিয়ে আরেকটা অ্যাটম নিয়ে ব্রোমিন নিলাম, ব্রোমিন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এটা একটা কাইরাল অ্যাটম। এই কাইরাল অ্যাটম চেনার চেষ্টা করো, ক্লাস 11 এও শিখেছিলে কাইরাল অ্যাটম কেন এটি বা অপ্রতিসম কেন, মিথাইল, ক্লোরিন, হাইড্রোজেন, আর বাদ বাকি হ্যান্ডে কি আছে এই বড় গ্রুপ। আবার এর রেসপেক্টে দেখো, এর রেসপেক্টে ব্রোমিন, ইথাইল, হাইড্রোজেন, আবার একটা বড় গ্রুপ, অর্থাৎ দুটো কাইরাল সেন্টার আছে। এই একটা সি এই একটা পরমাণু, এই একটা পরমাণু, এই দুটো কার্বন পরমাণু কাইরাল সেন্টার। এর দর্পণ প্রতিবিম্ব কি হয় ঠিক এর অপোজিটটা, এই ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে C2H5 আর CH3। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক? ডায়াস্টেরিওমার নয়, কিন্তু কি সম্পর্ক না এই দুটো হচ্ছে এনানসিওমার। কিন্তু এই যৌগটার যদি আমরা আরেকটি আইসোমার, এর আইসোমার একই আণবিক গঠনযুক্ত এইরূপ যদি একটা অণু লিখি আমরা, দেখো এখানে হাইড্রোজেন, এখানে ব্রোমিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে C2H5, দুটোরই কিন্তু CH3, দুটোরই আণবিক সংকেত একই, গঠন সংকেতের ক্ষেত্রে একটু আলাদা করে নিই, সরি এটা হবে না, এপাশে ব্রোমিন দিলাম, এপাশে হাইড্রোজেন, এপাশে ক্লোরিনটা এইদিকে আছে, এখানে ব্রোমিন, শুধু বিন্যাসের পার্থক্য, গঠন একই আছে, বিন্যাসের পার্থক্য কি ঘটেছে না এই কার্বনে দেখো ক্লোরিন যেটা এখানে এদিকে ছিল এটা এদিকে চলেছে, পরের কার্বনে কিন্তু বিন্যাস একই আছে। তাহলে এই দুটোই কিন্তু এটাও অপটিক্যাল আইসোমার, এটাও অপটিক্যাল আইসোমার, এর মিলার প্রতিবিম্ব তার এনানসিওমার সম্পর্ক হয়, এর যে মিলার প্রতিবিম্ব তার এনানসিওমার সম্পর্ক হবে। কিন্তু এই দুটোর মধ্যে রিলেশন কি, গঠন সংকেত একই, মলিকুলার ফর্মুলা একই, কিন্তু বিন্যাস, একটি বিশেষ কার্বনের বিন্যাস আলাদা হয়, তাদের কিন্তু মিলারের সম্পর্ক নেই। আরেকটা কি মাথায় রাখতে হবে, তাদের মধ্যে কোনো মিরার অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব কোনো সম্পর্ক যদি না থাকে এটা এর দর্পণ প্রতিবিম্ব নয়, এটা এর দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক হচ্ছে না। দেখো এখানে এই পার্টটা হলেও এই পার্টটা হচ্ছে না, তাই এই দুটোর সম্পর্ককে বলা হয় ডায়াস্টেরিওমার। তাহলে দুই বা তার বেশি সংখ্যক ত্রিমাত্রিক তলে বিন্যস্ত অপটিক্যাল আইসোমারের মধ্যে যদি দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক না থাকে কিন্তু প্রত্যেকই আলোকীয় সমাবয়ব, তখন ওই আইসোমারগুলোকে বলা হবে ডায়াস্টেরিওমার। তাহলে আশা করি তোমরা স্টিরিও আইসোমারের এই এতগুলো পয়েন্ট আমি যেগুলো বললাম বুঝতে পেরেছো। মডেল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যেটা সহজে তোমরা বই পড়ে কিন্তু বুঝতে পারা যায় না। এই যে উপরিপাতন যোগ্য কি উপরিপাতন যোগ্য নয় সেটাও কিন্তু আমি হাতে নাতে তোমাদের দেখিয়ে দিলাম। দর্পণ প্রতিবিম্ব কি এবং তার উপরিপাত যোগ্য বা সুপার ইম্পসিবল নয় সেটাও বুঝিয়ে দিলাম। আরেকটা কথা অবশ্যই মনে রাখবে, একটি মিরার প্রতিবিম্ব আছে, একটি অণু যদি দুটো গ্রুপের অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ করে দেওয়া যায়, এনানসিওমার দুটি একই অণুতে পরিণত হয়ে যায়, বা একটি অণুর দুটো গ্রুপ পরিবর্তন হয়ে গেলে তার এনানসিওমার রূপান্তর হয়ে যায়। তাহলে ডায়াস্টেরিওমার ডেক্সট্রোরোটারি, লেভোরোটারি, অ্যাসিমেট্রিক কাইরাল মলিকিউল, সিমেট্রিক ও এক কাইরাল মলিকিউল, এনানসিওমার ও ডায়াস্টেরিওমার। আপাতত এই বেসিক বিষয়গুলো আমি তুলে ধরলাম, আশা করি বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমি এই স্টিরিও কেমিস্ট্রির কনফিগারেশন, অ্যাবসলিউট কনফিগারেশন, অর্থাৎ একটি কাইরাল সেন্টারের চারিদিকে যে চারটে গ্রুপ থাকে তাদের বিন্যাসের নিরিখে আর এস নোমেনক্লেচার পরের দিনে আমরা করব। আর এস নামকরণ এবং বেশ কিছু স্টিরিওকেমিক্যাল রিঅ্যাকশন তাদের কি চেঞ্জ হয়
সেগুলোকে আমি পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো, যেটা SN1 SN2 বিক্রিয়াতে, প্রতিস্থাপন বিক্রিয়াতে কাজে লাগবে। সেই বিষয়গুলো তুলে ধরার পরেই আমি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে যাব। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। সবাইকে আমার ভিডিও দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আবেদন থাকলো।